লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফ এর গুলিতে প্রাণ গেছে এক বাংলাদেশির, আহত 2। নিহতের মরদেহ নিয়ে গেছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী। শেরপুর 3 ও বগুড়া 6 আসনে নির্বাচনকাল। কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এবার মুন্সিগঞ্জের গজারিয়ায় ঘোড়ার মাংস বিক্রি চক্রের সন্ধান। গরুর মাংস বলে বিক্রি হতো বিভিন্ন হোটেলে, অভিযোগ স্থানীয়দের। এবং তারা যে ঘোড়ার গোস্তকে গরু গোস্ত হিসেবে সাপ্লাই দিত, তার সিমটস হচ্ছে এখানে ব্যাগ, প্রচুর ব্যাগ পাওয়া গেছে, ব্যাগের ভিতরে গোস্তও পাওয়া গেছে। 10-15টা ঘোড়া যাবো। তো আমরা গ্রামবাসী কিছু লোকরে আসা দেখি এই জায়গায় অনেক ঘোড়া, আমাদের টের পেয়ে ওই লোকগুঞ্জরে তারা যার যন্ত্রপাতি নিয়ে সে পলাই গেছে। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ সারাদেশে। আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 জন। মঙ্গলবার রাতে উপজেলার ধবলগুড়ি সীমান্তে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গত রাতে কয়েকজন সীমান্ত এলাকায় যায়। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে বিএসএফ এর 156 ব্যাটালিয়নের 7 গ্রাম ক্যাম্পের টহল দল। ঘটনাস্থলেই মারা যান আলী হোসেন নামে এক ব্যক্তি। পরে তার মরদেহ নিয়ে যায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। আলী হোসেনের বাড়ি পূর্ব পানিয়াটারি গ্রামে। এই ঘটনায় আহত হন 2 জন। বর্ডার গার্ড বাংলাদেশ 61 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিব জানান, এ বিষয়ে বিএসএফ এর সাথে পতাকা বৈঠক চলছে। এ বিষয়ে একটু বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আনিসুর রহমান। আনিস, নিহতের মরদেহ ফেরত আনার বিষয়ে কোনো অগ্রগতি আছে কিনা একটু বিস্তারিত জানাবেন এই বিষয়ে। মারফি, আপনাকে জানিয়ে রেখে আপনি যেটি বললেন যে আসলে এই আলী সহ কয়েকজন মানে তারা সীমান্তে যায়, সীমান্তে গেলেই ভারতীয় বিএসএফ তাদেরকে কিন্তু লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। আর এই গুলি আলীর বিভিন্ন জায়গায় লাগার পরে আলী ঘটনাস্থলে নিহত হন। তাকে বিএসএফ সদস্যরা টেনে হেসড়ে ভারতীয় অভ্যন্তরে নিয়ে যায়। সেখানে তারা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে আলী মারা যান। এটি আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি এবং বিজিবিও আমাদেরকে তাই জানিয়েছেন। তবে যারা যে আলী মারা গেছেন তার পরিবার সূত্রে এবং এলাকাবাসী সূত্র আমাদেরকে জানিয়েছেন যে আসলে তারা যে বাকি কয়েকজন গিয়েছিল তাদের কিন্তু এখনো পাওয়া যাচ্ছে না। এর মধ্যে আবার অনেকে বলছেন যে 2 জন আহত আছেন। তারা বিভিন্ন এলাকায় সীমান্তের মানে বাংলাদেশ অংশের বিভিন্ন জায়গায় তারা চিকিৎসা নিচ্ছেন বলে তারা জানিয়েছেন। তবে এই বিষয়ে কিন্তু 2 জন আহতের বিষয়ে বিজিবি আমাদেরকে জানায়নি। এটা স্থানীয় লোকজন, স্থানীয় মানুষজন আমাদেরকে জানিয়েছেন। আমি কিছুক্ষণ আগে জোংরা ইউনিয়নের যে চেয়ারম্যান আছেন মুজিবুর রহমান, তার সঙ্গে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে এখন বিজিবি এবং বিএসএফ এর মধ্যে একটা পতাকা বৈঠক চলছে সীমান্তে 875 নম্বর পিলারের কাছে পতাকা বৈঠক চলছে। আর পতাকা বৈঠকেই হয়তো জানা যাবে বিস্তারিত যে কখন বিএসএফ লাশ ফেরত দেবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। শেরপুর 3 আসনে জাতীয় সংসদ নির্বাচন ও বগুড়া 6 আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল। শেরপুর 3 আসনের ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলায় নির্বাচন ঘিরে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে। নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। মাঠে রয়েছে পুলিশ, আনসার ও বিজিবি। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী সহযোগিতা করবে প্রশাসনকে। কর্মকর্তারা জানিয়েছেন, মোট 128টি কেন্দ্রে 4,13,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে জামায়াত, বিএনপি ও সমাজতান্ত্রিক দলসহ মোট 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামীকাল সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ চলবে। 2টি উপজেলায় 28টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এদিকে বগুড়া 6 সদর আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ হবে বৃহস্পতিবার।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া এই আসনে বিএনপি মনোনীত রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামীর মনোনীত আবিদুর রহমান সোহেল ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কর্মকর্তারা জানান, এই আসনে সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত 150টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হবে। ভোটার রয়েছেন 4,50,37 জন। পাশাপাশি পোস্টাল ব্যালটের ভোটার রয়েছেন 3,736 জন। ভোট গ্রহণের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। শেরপুর 3 আসনে জাতীয় সংসদ নির্বাচনের ভোট আগামীকাল। এ বিষয়ে একটু বিস্তারিত জেনে আসব। যুক্ত হচ্ছেন সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল। আদিল, ভোট গ্রহণের সার্বিক প্রস্তুতি সম্পর্কে একটু জানাবেন। ইতিমধ্যে প্রশাসন কিন্তু ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ইতিমধ্যে কিন্তু মালামাল সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। কেন্দ্রে কেন্দ্রের সেই প্রিজাইডিং অফিসাররা তাদের দায়িত্ব বুঝে নিচ্ছেন এবং সেই খরচের পাশাপাশি তারা এখানে যে মালামালগুলো আছে সেই মালামালগুলো কিন্তু বুঝে নিচ্ছে। এবং আমরা যতটুকু জেনেছি যে নির্বাচন কমিশন ইতিমধ্যে বিজিপি, র্যাব, পুলিশ পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে কিন্তু সেনাবাহিনীকে রেখেছেন এবং এখান থেকে সকাল দুপুর 12টা থেকে কিন্তু নির্বাচনী মালামাল বুঝে নেওয়ার জন্য প্রিজাইডিং কর্মকর্তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা তাদের সমস্ত দায়িত্ব বুঝে নিচ্ছেন। এবং আমি যদি আপনাকে বলি, এখানে 3 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তারা তাদের সমস্ত দায়িত্ব বুঝে নিচ্ছেন। এবং আমি যদি আপনাকে বলি, এখানে 3 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন, জামাত, বিএনপি এবং সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীর একজন প্রার্থী। এবং নির্বাচনকে ঘিরে এখানে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে চলছে। আমরা যতটুকু নির্বাচন ঘুরে জেনেছি, এখানে জামাতের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতাটি হবে। এবং এখানে মারফি, আমি আপনাকে যদি বলে রাখি, গতকালকে থেকে কিন্তু বিজেপি ডগ স্কোয়াড নিয়ে সেই রাস্তা, সড়কে এবং সন্দেহভাজনদেরকে তল্লাশি শুরু করেছে। পাশাপাশি পুলিশ রয়েছে এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে কিন্তু এখানে রয়েছে সেনাবাহিনী। এবং আমরা যতটুকু এখানে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন থেকে যা যা করা দরকার সকল প্রস্তুতি রয়েছে। আমরা আশা করছি আগামী সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে। মারফি। আদিল, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। মুন্সিগঞ্জের গজারিয়ায় মাংস বিক্রির উদ্দেশ্যে জবাই করা 13টি ঘোড়া জব্দ করা হয়েছে। তবে জড়িতদের কাউকে আটক করা যায়নি। সকালে আনারপুরা গ্রামে চালানো হয় এই অভিযান। স্থানীয়রা জানান, এলাকার পরিত্যক্ত একটি ঘরে দীর্ঘদিন ধরে অসুস্থ ঘোড়া জবাই করে সেই মাংস বিভিন্ন হোটেলে সরবরাহ করা হচ্ছে এমন খবরে সেখানে যায় তারা। লোকজনের উপস্থিতি টের পেয়ে পালায় জড়িতরা। ঘরের ভেতর পাওয়া যায় জবাই করা 13টি ঘোড়া, জীবন্ত অবস্থায় মেলে একটি ঘোড়া। এলাকাবাসী আরও জানায়, হোটেলগুলোতে গরুর মাংস বলে এসব মাংস বিক্রি করা হয়। প্রতি রবি ও বুধবার গভীর রাতে পরিত্যক্ত ঘরটিতে ঘোড়া জবাই করে মাংস প্রস্তুত করা হতো। কেউ যেন বুঝতে না পারে সেজন্য চামড়া, হাড় ও নাড়িভুড়ি গর্ত করে পুঁতে ফেলত চক্রটি। পুলিশ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান। গ্রামবাসী কিছু লোকরে আসা দেখি এই জায়গায় অনেক ঘোড়া, আমাদের টের পেয়ে ওই লোকগুঞ্জরে তারা যার যন্ত্রপাতি নিয়ে সে পলাই গেছে, তারা পালায় চলে গেছে। তাদের কাপড় চোপড় আছে এবং তারা যে গোড়ার গোস্তকে গরু গোস্ত হিসেবে সাপ্লাই দিত, তার সিমটমস আছে। এখানে প্রচুর ব্যাগ পাওয়া গেছে, ব্যাগের ভিতরে গোস্তও পাওয়া গেছে। হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে প্রাণ গেছে আরও 3 শিশুর। এ নিয়ে রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো 56 জনের। রাজশাহী বিভাগ ছাড়াও ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতেও বেড়েই চলছে আক্রান্তের সংখ্যা। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু। হামের প্রকোপ ছড়িয়ে পড়ায় উদ্বেগ দেখা দিয়েছে অভিভাবকদের মাঝে। এদিকে চতুর্থ দিনের মতো দেশের 18 জেলার 30 উপজেলায় হামের টিকা দেয়া হয়েছে। টিকা পাচ্ছে 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুরা। সরকারের এই কার্যক্রম চলবে আগামী 3 সপ্তাহ। তাছাড়া যে শিশুরা এরই মধ্যে হামে আক্রান্ত, তাদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। আমার বাচ্চা 25 তারিখ থেকে জ্বর আর 30 তারিখ থেকে হাম বেড়েছে। শেষ রাতে যায় তোর গোটা গাছ হাওয়ালে একবারে ইয়ে হয়ে গেছে, চোখ বন্ধ হয়ে গেছে, চোখ মিলে তাকাতেই পারতেছে না। তেনগান গা নাচেরা দেখে আসি করছে যে হাম বাইছে, তেনগান এই রুমের দন দিছে। চেহারায় সমস্যা উঠে গেছে, মানে এরপরে ভাবলাম যে হয়তো হামের উপসর্গ হয়ে গেছে। বরিশালে হামের পরিস্থিতি সম্পর্কে জানবো। যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার,
বরিশালে হামের প্রাদুর্ভাব এখন কেমন দেখছেন? হাসপাতালে নতুন করে কোনো রোগী ভর্তি হয়েছে কিনা, আর চিকিৎসকরা রোগীদের বিষয়ে কি বলছেন? মারফি, হামের কারণে যে শঙ্কা, সেই শঙ্কা কিন্তু কেটে যায়নি। অভিভাবকদের মধ্যে শঙ্কা রয়েছে এবং গেল 24 ঘন্টায় যদি শুধু বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র বলি, গেল 24 ঘন্টায় নতুন করে 26 জন শিশু এখানে ভর্তি হয়েছেন হামের উপসর্গ নিয়ে, এবং এই মুহূর্তে এই হসপিটালে ভর্তি আছে প্রায় 90 জন শিশু ভর্তি আছে, এবং হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন এটি আসলে গতকালকের চেয়ে বেশি। গতকালকে প্রায় 78 জন শিশু এখানে ভর্তি ছিলেন, এখন 90 জন ভর্তি আছে, এবং এখন আজ পর্যন্ত এই বছরে 280 জন শিশু শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। এবং যারা এখানে চিকিৎসক রয়েছেন তারা জানিয়েছেন যে যারা অভিভাবক রয়েছেন, বিশেষ করে গ্রামীণ পর্যায়ে যারা অভিভাবক রয়েছেন, তাদের অসতর্কতা বা তাদের এই সম্পর্কে জ্ঞান না থাকার কারণে কিন্তু রোগীদের অবস্থা গুরুতর হচ্ছে, এবং গুরুতর অবস্থায় কিন্তু বেশিরভাগ শিশুদের এই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হচ্ছে। বা আমরা দেখেছি যারা এখানে যারা ভর্তি আছেন তাদের বেশিরভাগই কিন্তু জ্বর আছে, পাতলা পায়খানা, এবং অনেকের কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে। এবং পাশাপাশি স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন যে তাদের বরিশাল বিভাগের যে 4টি উপজেলায় যে টিকা কার্যক্রম রয়েছে সেটি চলমান রয়েছে। তারা চেষ্টা করছেন এই প্রাদুর্ভাব কাটিয়ে ওঠার। মারফি। কাউসার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জ্বালানি তেল নিয়ে হাহাকার থামছেই না। আজও ভোর থেকে বিভিন্ন জেলার পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন। আবার তেলের সংকটের কারণে সাময়িকভাবে বন্ধ অনেক ফিলিং স্টেশন। চাহিদার তুলনায় অনেক কম সরবরাহের কারণে রংপুর বিভাগের 8 জেলায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ভোক্তাদের। নওগাঁ, কুড়িগ্রাম সহ বিভিন্ন জেলার পাম্পে তেল পাওয়ার জন্য অপেক্ষায় গ্রাহকরা। আবার অনেক পাম্পে তেল না থাকায় বন্ধ রাখা হয়েছে ফিলিং স্টেশন। কর্তৃপক্ষ জানিয়েছে বিকেলের দিকে ডিপো থেকে তেল পৌঁছালে পাম্প খুলে দেওয়া হবে। তাদের দাবি, ডিপো ও ডিলার থেকে যে পরিমাণ তেল মিলছে তা কয়েক ঘন্টার মধ্যে ফুরিয়ে যাচ্ছে, ফলে কমছে না গ্রাহক ভোগান্তি। খোলা থাকা স্টেশনগুলোতেও জ্বালানি তেল বিক্রি হচ্ছে রেশনিং পদ্ধতিতে। পেট্রোল আর অকটেনের সংকটই বেশি। চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের পাম্পগুলোতেও তেলের অপেক্ষায় গ্রাহকরা, বিশেষ করে বাইকারদের ভিড় বেশি। দ্রুত সমাধান করতে হবে, কারণ এই যে ঘন্টার পর ঘন্টা, মিনিমাম আমি দাঁড়ায় আছে 2 ঘন্টার উপরে। হ্যাঁ, এরকম অনেক বয়স্ক মানুষ দাঁড়ায় আছে, আমার পিছনে দাঁড়ায় আছে। তেল পাইতে দিন কেন টাইম পাই ওই যে কালকে আসর থেকে বসি আমরা পাম্পের পাশাপাশি লোক হয়ে সব বাইরের গাড়ি আসতেছে, গ্রামগঞ্জের গাড়িগুলো আসতেছে, এরকম ভিড়, তেল তুলে বিক্রি করতেছে। এইটাই আর এই সংকট একমাত্র শুধু বাইরের গাড়ি। জ্বালানি ইস্যু সম্পর্কে বিস্তারিত জানবো। জামালপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর ফরাজি। সাগর, ফিলিং স্টেশনের চিত্র কেমন দেখছেন? জ্বালানি ঠিকমতো পাওয়া যাচ্ছে কিনা এবং কোন ধরনের জ্বালানির সংকট সেখানে বেশি, এই বিষয়টি জানাবেন। মার্ফি, দেখুন, ফিলিং স্টেশনের চিত্র যে আমরা দেখছি গত 2-3 সপ্তাহ ধরে যে চিত্র দেখছি, আজকেও কিন্তু সেই একই চিত্র, এর পরিবর্তনের কোনো নাম নেই। আরো যেন মনে হচ্ছে যে মোটরসাইকেল অর্থাৎ বাইকারদের সংখ্যা আরো দিন দিন বাড়ছে। আমি এর আগে 3টি পাম্পে ঘুরে এসেছি, সেখানকার চিত্র একটি। আমি যদি আপনাকে তথ্য জানিয়ে রাখতে চাই, জামালপুরের যে 17টি পেট্রোল পাম্প রয়েছে, পাশাপাশি ডিলার পয়েন্ট রয়েছে, এজেন্সি রয়েছে, সেগুলোর মধ্যে আজকে 60টির মতো পাম্পে তেল বিতরণ হচ্ছে। তবে এই পাম্পগুলোতে যে বিতরণ যে চিত্র গত 2-3 দিন আগেও যেমন ছিল, এখনো তেমনই রয়েছে। পাম্প কর্তৃপক্ষ যেমনটি বলছেন যে সরবরাহ ঠিক রয়েছে, পাশাপাশি যে বাইকার বা যাদের খুবই প্রয়োজন তেল, তাদেরকে কিন্তু তেল সরবরাহ করা হচ্ছে। কিন্তু এই যে মোটরসাইকেলের যে সিরিয়াল অর্থাৎ অকটেন ও পেট্রোলের জন্য যে হাহাকার একটি তৈরি হয়েছে, সেটা কিন্তু রয়েছে। আমরা ইতিমধ্যে মারফি আপনি জানতে পেরেছেন বা আমরাও জানি যে যুদ্ধ যে পরিস্থিতি সেটা কিন্তু কিছুটা শিথিল হয়ে গিয়েছে, অর্থাৎ একটি চুক্তিপত্র হয়েছে। তো তারপরেও এরকম কোনো খবরে কিন্তু আমরা কোনো পরিবর্তন দেখিনি জামালপুরের যে পাম্পগুলো রয়েছে সেগুলোতে। বিশেষ করে ডিজেল, অকটেন, পেট্রোল, এই 3টিতে কিন্তু সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। এখন পর্যন্ত প্রান্তিক পর্যায়ে এটার কিন্তু চিত্র আমরা দেখতে পেয়েছি। মার্ফি, ধন্যবাদ আপনাকে। ভাগ্যের চাকা ঘোরাতে ইউরোপের উদ্দেশ্যে বাড়ি ছেড়েছিলেন মাদারীপুরের কৃষক জহুরুল, কিন্তু দালাল চক্রের প্রতারণার
ফাঁদে পড়ে হয়েছে নির্যাতনের শিকার। পরে লিবিয়াতে বন্দী অবস্থায় মৃত্যু হয় তার। সংবাদ পাওয়ার পর থেকে পরিবারে চলছে শোকের মাতম। এদিকে ঘটনার পর থেকে পরিবার নিয়ে লাপাত্তা দালাল চক্র। জহুরুলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন স্বজনরা। পরিবারের সচ্ছলতা নিশ্চিত করতে ইউরোপের উদ্দেশ্যে ঘর ছেড়েছিলেন এই যুবকরা, কিন্তু সেই শখই পরিণত হয়েছে দুঃস্বপ্নে। সন্ত্রাসীদের হাতে বন্দী হয়ে নির্মম নির্যাতনের শিকার তারা। এদের মধ্যে একজন মাদারীপুরের ডাসার উপজেলার দক্ষিণ দুয়াশার গ্রামের কৃষক জহুরুল ইসলাম। জানা যায় প্রায় 5 মাস আগে ইতালি যেতে বাড়ি ছাড়েন কৃষক জহিরুল। গন্তব্যে পৌঁছে দেওয়ার শর্তে পাশের দুলু গ্রামের দালাল জাকির মাতুব্বরের হাতে 25 লাখ টাকা তুলে দেওয়ার সমঝোতা হয়। তবে বাড়ি ছাড়ার পর সুর পাল্টে যায় দালাল চক্রের। স্বজনদের অভিযোগ, সৌদি আরব হয়ে প্রথমে লিবিয়ায় পৌঁছান জহুরুল। সেখানে একই উপজেলার তারেক মণ্ডলের বন্দিশালায় আটকে রাখা হয় তাকে। এরপর নির্যাতনের ভিডিও পাঠিয়ে পরিবারের কাছ থেকে কয়েক ধাপে আদায় করা হয় 50 লাখ টাকা। পরবর্তীতে আরও মুক্তিপণের জন্য নির্যাতনের মাত্রা বাড়ালে মৃত্যুর কোলে ঢলে পড়েন জহুরুল। সেই খবরে দিশেহারা স্বজনরা। আমার কিভাবে মারলো, কত কষ্ট করে না দিলাম, তবে আমার বাবারে মারতে লেগে গেছি। জাকির ইটালি গেছে, ইটালি যাওয়ার পর ওই তারেকের লগে ও শেয়ারে এই মাফিয়া কাজ করে এবং এই তথ্য কইরা এই বিক্রান্ত কইরা আমার ছোট ভাইরে ওরা মেরে ফেলাইছে। সর্বমোট আমাদের কাছ থেকে 50 লাখ টাকা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আবারও টাকা আদায় করতে চাইতেছিল, আমরা টাকা দেই নাই, না দেওয়ার কারণে আর নির্যাতন করে মেরে ফেলছে। ফাঁসি চাই দুইজনের ফাঁসি দেবেন আর আমার লাশ আইনা দেবেন। আমার এই সন্তান বাপের লাশ দেখবে, তবে পরন ধরে আমরা বুঝবি। এদিকে ঘটনার পর থেকে ঘরে তালা ঝুলিয়ে পরিবার সহ লাপাত্তা দালাল জাকির মাতুব্বর। 15 রোজা বাড়িতে গেছে, আমরা দিয়ে তালা দেওয়া হয়। পরে আমরা শুনছি এই দুর্ঘটনার কথা হইলে হেরা গেছে। কোন জায়গায় আছে কি কই গেছে আমাদের কই আমরা জানি না। পুলিশ জানায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেয়া হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে অবৈধ পথে ইতালি যাত্রার প্রবণতা বন্ধের আহ্বান তাদের। ভিকটিমের পরিবার যদি পুলিশকে অভিযোগ দায়ের করে তাহলে অবশ্যই আমরা এর আইনগত ব্যবস্থা নিব। দালাল চক্র আছে এবং আমাদের ক্ষেত্রে পুলিশের কাছে যে অভিযোগটা আছে সেটা কিন্তু একেবারে শেষ পর্যায়ে আছে। শুরুতে কিংবা মধ্যপথে আমাদের কাছে কোনো অভিযোগ আসে না। জহুরুলের সাথে ঘর ছেড়ে নির্যাতনের শিকার হওয়ার পর থেকে নিখোঁজ একই উপজেলার ইমামুল সৈয়দ। সাইফ আহমেদ, যমুনা নিউজ। এই ছিল সংবাদ সাদেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।